দুটা চারটা ক্লাস দিব জেনারেল সায়েন্সের উপর, শেষ সময় আপনাদেরকে একটা ওভারভিউ দিতে, যাতে করে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয় প্রিয় ভাই বোনেরা। যাই হোক, আর কোনো কথা নাই, আসেন আমরা শুরু করে দিই আজকে আমাদের নির্ধারিত ক্লাস রাইট ফর্ম অফ ভার্ব। এটা নিয়ে অনেক কথাবার্তা, এটার উপর আমি নেক্সট 3 দিনে 3টা ক্লাস দিব, 3 সেগমেন্টে 3টা ক্লাস দিব। আর প্রতিদিন বিকালবেলা আপনাদের আসর নামাজ পরে আমি আপনাদেরকে কি বলে হচ্ছে ডাবল ক্লাস দিতে চাচ্ছি, সেটা কখনো আমি অথবা কখনো সাব্বির। সেটা হলে আপাতত আমাদের যে টাইম স্কেডিউল আছে তাতে করে বিকাল 4টা ছাড়া ফাঁকা নাই। এতে আপনাদের আপত্তি আছে কিনা বা আপনাদের পার্টিসিপেশন থাকবে কিনা, দু একজন একটু মতামত জানান, ইয়েস অথবা নো লিখলে হবে আর কি। হ্যাঁ, ওকে, বিটুইন এমন পড়াইছিলাম, আর দরকার নেই আর কি। হ্যাঁ, ইয়েস বা নো লিখবেন। আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসাপূর্ণ রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ। আপনাদের স্টুডেন্ট আগে ভালোই থাকতো 100, এখন 33-এ নেমে গেছে আর কি। হ্যাঁ, হয়তো অনেক কাজে আপনারা বেশি। আসেন, রাইট ফর্ম অফ ভার্বকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে নর্মাল রুলস, আর একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল নিয়ে হচ্ছে প্রায় কথাবার্তা প্রাইমারিতে এসে থাকে। তো এই কারণে আমি একেবারেই সবার থেকে একটু ভিন্নভাবে কন্ডিশনাল দিয়ে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বটা শেখাতে চাই। আপনাদের বইগুলোতে কন্ডিশনাল সেন্টেন্সটাকে আলাদাভাবে দেওয়া আছে, বাট দিস ইজ দ্য পার্ট অফ রাইট ফর্ম অফ ভার্ব। নর্মালি দেখেন হচ্ছে যে ক্যান নট, আমি যদি বলি যে ক্যান নট বাট এরপরে ভার্বের বেস ফর্ম, তারপরে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো রাইট ফর্ম অফ ভার্বের সেই প্রাগৈতিহাসিক নিয়ম। তারপরে হচ্ছে ইট ইজ টাইম, তারপরে হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে না, এগুলো থাকলে কি হবে, এটা যেমন 43 বিসিএস আসছিল। এই এই যে গতানুগতিক নিয়মগুলো, এটা অবশ্যই আপনাদের শেখাবো, বাট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ইনশাআল্লাহ। ওকে, সো আসেন শুরু করে দিই। সবাই লেখেন কন্ডিশনাল সেন্টেন্স সবাই। আমার একটা কবিতা পোস্ট করো যে 9টায় প্রাইমারি সাজেশন লাইভ ক্লাস হবে ইংলিশে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, কন্ডিশনাল সেন্টেন্স এটা আজকে আপনাদেরকে কি বলে হচ্ছে ম্যাথের অঙ্কের মতো একদম ক্যালকুলেটিভ ওয়েতে কন্ডিশনাল শেখাবো। যে স্ট্রাকচারগুলো আপনাদের বইয়ে লেখা আছে এগুলো তো আছেই, একেবারেই ভিন্নভাবে আমি আপনাদেরকে কন্ডিশনাল শেখাবো, কিছু বিশ্লেষণ ধর্মী বিষয় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল মানে শর্তাধীন বাক্য। এটা খুব ভালো করে জানেন, কোনো কাজ হওয়া বা না হওয়া যখন আরেকটা কাজের উপর নির্ভর করে, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে না, নরমালি কন্ডিশনাল কি দ্বারা প্রকাশ করা যায় মনে রাখবেন, কন্ডিশনাল প্রকাশ করা ইফ দ্বারা। এটা ভেরি কমন, যদি তুমি আসো তবে আমি যাব, সেই ঐতিহাসিক বাক্য। খুব স্বাভাবিক কিন্তু একটা বিষয় দেখেন, যে যদি তুমি আসো তবে আমি যাব। তো এখন যদি তুমি না আসো আমি কি যা ভাপা শেখবো বলেন? খুব ন্যাচারাল একটা বিষয়, যদি তুমি আসো তবে আমি যাব। আচ্ছা, ইফ দ্বারা। আরেকটা আছে হচ্ছে আপনার প্রকাশ করা যায় আনলেস দ্বারা। আনলেস যদিও নেগেটিভ, যদি না, এটা কিন্তু একটা নেগেটিভ কনজাংশন মনে রাখবেন, ছদ্মবেশী নেগেটিভ, এটার নাম হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ। আনলেস মানে যদি না। আপনি হ্যাড দ্বারা, হ্যাড এট দ্য সেম টাইম, এটা হচ্ছে এট দ্য সেম টাইম, এটা ভার্বেরও কাজ করে, এটা বাক্যের শুরুতে বসে কন্ডিশনালেরও কাজ করতে পারে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে বলতে পারেন আই উইশ, এটাও কন্ডিশনালে কাজ করে। ইভেন শুধু তাই না, আমরা রাইট ফর্ম অফ ভার্বে এটাও শিখবো, সেটা হচ্ছে অ্যাজ ইফ সাবধানে লিখতে হবে, কেননা অ্যাজ ইফ পাশাপাশি লিখলে আসিফ হয়ে যাবে। অ্যাজ ইফ, ইভেন অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো, এই দুটার বাংলা হচ্ছে যেন, আপনি জানেন এই দুটার বাংলা হচ্ছে যেন। ঠিক আছে না, আপনারা বিভিন্ন সময় রোমান্টিক গান গেয়ে থাকেন, কেন টান বলে এরকম একটা টান দেন, তারপরে এভাবে হাসাও যেন, তাই না, এরকম অনেক কথাবার্তা আপনারা শুনে থাকেন। তো এই অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারাও কন্ডিশনাল প্রকাশ করা যায়, এবং এটার ভেতরে কন্ডিশনালের একটা প্রভাব আছে, এটা আমরা রাইট ফর্মের বিস্তারিত গেলে শিখবো ইনশাল্লাহ ভাই বোনেরা। তাহলে মোটামুটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট, ইভেন প্রোভাইডেড। আপনি কি জানেন যে প্রোভাইডেড একটা কনজাংশন? কেন মানে ডু ইউ নো, তুমি কি জানো প্রোভাইডেড একটা কনজাংশন? আপনি বলতে পারেন হাউ, ইয়েস, প্রোভাইডেড 100% একটা কনজাংশন। আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাচের টেলিগ্রামে আমি কি ক্লজ আর ফ্রেজের কোনো ক্লাস আপলোড দিয়েছি? একটু বলেন তো যারা জমে আছেন, ক্লজ আর ফ্রেজের ক্লাস আপলোড দিয়েছি? এনিওয়ান? মাশাআল্লাহ।
তাহলে যদি দিয়ে থাকি আপনার জানা উচিত, রেসপন্স করা উচিত। সেখানে ক্লজের ক্লাসের প্রথম ক্লাস, সেখানে আমি কনজাংশন আলোচনা করেছি কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে, সেখানে অবশ্যই প্রোভাইডেড ছিল। প্রোভাইডেড এটা যদি অর্থে কনজাংশন। আজকে অনেকদিন পরে ক্লাস নিতেই ভাল লাগতেছে মাশাআল্লাহ, ভাবছিলাম যে দাঁড়িয়ে পারবো কিনা। যদি অর্থে কনজাংশন, কি অর্থে? যদি অর্থে কনজাংশন প্রোভাইডেড, এটা 43 বিসিএস এর প্রশ্ন। আমি যদি ক্লজের ক্লাস আপনাকে দিয়ে থাকি, ওয়াল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ নাম নিয়ে বলতেছি, অবশ্যই ক্লজের প্রথম বা দ্বিতীয় ক্লাস করবেন। কেননা এই ক্লজের যে এখানে একটা ছিল কারেকশনে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আপনার যে সাবঅর্ডিনেট ক্লজ। আমি এমবেডেড কোশ্চেনের একটা বিষয় আপনাকে পড়াইছিলাম, এমবেডেড কোশ্চেন পড়াইছিলাম পজিটিভ ক্লজের মধ্যে, যে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হয় না, সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই ইন্টারোগেটিভ হয় না। এইটা কারেকশন হিসাবে প্রাইমারিতে অনেকবার আসছে, অনেকবার আসছে, অনেকবার আসছে, ঠিক আছে না, অনেকবার আসছে। এই প্রশ্নটা প্রাইমারিতে অনেকবার আসছে, সেটা হচ্ছে আই নো, আমি জানি, আই নো, অপশন এ হোয়ার হি লিভস, আর অপশন বি হচ্ছে হোয়ার ডাজ হি লিভ। এই প্রশ্নটা অনেকবার আসছে, কথা বুঝতেছেন কিনা প্রাইমারিতে। এই কারণে ক্লজের ওই ক্লাসটা ভালো করে দেখবেন, অন্তত কারেকশনে এই প্রশ্নটা আসবে। আমি ক্লজ বললাম এই কারণে, এই যে প্রোভাইডেড বোঝাইতে গিয়ে, মানে এইগুলো দিয়ে আপনার কন্ডিশনাল প্রকাশ করা যায়। এবং প্রোভাইডেড একটা কনজাংশন, এটা এসেছিল মেবি 43 অথবা 45 বিসিএস এ, যে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে কি চলো, মেনে চলো। খেয়াল করে দেখেন, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে মেনে চলো। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা আমার। তাহলে তুমি যদি আমাকে না মানো, আমি তোমাকে সাহায্য করব না। এই যে প্রোভাইডেড ছিল কনজাংশন, এই বাক্যটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে মোটামুটি এগুলো দ্বারা কন্ডিশনাল প্রকাশ করা যায়। এবার আসেন কন্ডিশনালের প্রকারভেদ। কন্ডিশনাল বেসিক্যালি এক হালি 4 প্রকার। এইখানে আমি সিরিয়ালটা নাম্বার দিয়ে করি না, কেননা 0 ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আপনি যদি নাম্বারিং করেন, এই 4 নাম্বারে গিয়ে আসে থার্ড কন্ডিশনাল। এই ব্যাপারটা খুব একটা মনোমুগ্ধকর হবে না, মানে 4 নাম্বার সিরিয়াল কিন্তু থার্ড কন্ডিশনাল, 4 যায় 3। এই জন্য কন্ডিশনালকে আমি কোনোভাবেই সিরিয়াল করে লিখি না। আমি যেভাবে লিখি, কন্ডিশনাল 4 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে আপনার 0 কন্ডিশনাল। এই বলেন তো, ক্লাসের কোয়ালিটি আগের চেয়ে ভালো না? 2 নম্বর লেখেন হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, 3 নাম্বার লেখেন হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর 4 নাম্বার লেখেন হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। আমি আপনাকে দাঁড়িয়ে আজকে ঘোষণা করতেছি শাকিল স্যার, সেটা হচ্ছে আগামী বছরে, এবারে পরীক্ষা দেওয়ার পরেও যদি অনেক কোনো ভাই বোন আগামী বছরে যদি আমি প্রাইমারি কোর্স শুরু করি, আপনি বলবেন আমি 25 সালের এত নম্বর ব্যাচে ছিলাম, আমি আপনাকে ক্লাস করার ফ্রি অ্যাক্সেস দেব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। তাহলে টোটাল কন্ডিশনাল কয়টা রে ভাই বোনেরা? 4টা। টোটাল কন্ডিশনাল 4টা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন দেখেন, খেয়াল করে দেখেন, খাতার বামে সবাই স্টার চিহ্নতে লিখবেন 0 কন্ডিশনাল। 0 কন্ডিশনাল এ লিখবেন এপার ওপার সমান। 0 কন্ডিশনাল লেখেন এপার ওপার সমান। আমার ধারণা এই এপার ওপার সমান এই ব্যাপারটা আপনারা এর আগে শুনেছেন। এপার ওপার সমান এই ব্যাপারটা আজকে প্রথম নয়, এই ব্যাপারটা আপনারা আমার ধারণা এর আগে শুনে থাকবেন। কোথায় শুনেছেন? জেরান্ডের ক্লাসে কমপ্লিমেন্ট শেখাতে গিয়ে বলছিলাম, কমপ্লিমেন্ট মানে এপার ওপার সমান। আপনাদের মনে আছে? কমপ্লিমেন্ট মানে হলো এপার ওপার সমান, এই বিষয়টা কি মনে আছে? তাহলে 0 কন্ডিশনাল এপার ওপার সমান, কিভাবে সমান সেটা আমি আপনাকে পরে প্রমাণ দিচ্ছি। এবার আসেন দেখেন যে ইফ লিখতে পারেন হচ্ছে ইফ প্লাস দেখেন প্রেজেন্ট ইনডেফিনাইট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট, পরেরটাও হচ্ছে আপনার হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। এরপরে লেখেন হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালে যেটা লিখবেন সেটা হচ্ছে লেখেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট, পরের অংশ লেখেন হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। ওকে,
না, সুমি আক্তার এভাবে বলতে হয় না বোন আমার, আল্লাহ ভালো জানে কি ঘটবে আর কি। হ্যাঁ, ভরসা রাখেন প্লিজ। ওনারা তাড়াহুড়া করে নাই, কেননা সত্যি কথা বল, বিষয়টা হচ্ছে 24 সালে বোন প্রাইমারি কিন্তু এক্সাম হয় নাই। 23 সালে নিয়োগ হয়েছে 24-এর শুরুতে, কিন্তু 24-এ যে নিয়োগটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। 24 গেল, বিপ্লব গেল, বিপ্লবের পরে লামসাম আংকি পাঙ্কি চলতেই আছে, 25 হয়ে যাচ্ছে, 26-এ গিয়ে দিচ্ছে। তাহলে মানে 24-এর কাজ আদায় করতেছে 26-এ, তাহলে 25-এরটা কবে আদায় করবে? আমার তো মনে হয় এই পরীক্ষার পরে আরেকটা সার্কুলার দেওয়া উচিত 25-এর কাজ আদায় করার জন্য। তার 4 মাস পরে আরেকটা সার্কুলার দেওয়া উচিত 26-এর জন্য। প্রত্যেক বছর নিয়োগ পরীক্ষা আসা উচিত বোন আমার, কারণ প্রত্যেক বছর অসংখ্য শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে। আপনি দেখবেন মেডিকেলে পার্শ্ববর্তী বেডে বা পার্শ্ববর্তী ওয়ার্ডে যেমন জন্ম নিচ্ছে, পার্শ্ববর্তী ওয়ার্ডে কিছু মানুষ মারাও যাচ্ছে। সেখানে গাইনি ডিপার্টমেন্টে কিছু বাচ্চা পৃথিবীতে আসতেছে, একই ট্রেসে, আবার পাশের ট্রেসে হার্ট বিভাগে কিছু লাশ বের হয়ে যাচ্ছে। দ্য লাইফ সার্কেল অফ বায়োডাইভার্সিটি বলেন, ব্যালেন্স অফ লাইফ, এটাই বাস্তবতা। হ্যাঁ, আমার মেয়ে পৃথিবীতে আগমন ঘটলো, আমার নানি মারা গেলেন, আমার নানি, তার নানিও মারা গেলেন, আমার শাশুড়ি। The October month, I remember again that I lost my mother-in-law, I lost my grandmother in my maternal side. এটা আমার আজীবন মনে থাকবে। 2025, আমার প্রিয় দুইটা মানুষ তুমি কেড়ে নিয়েছো। আচ্ছা, দ্বিতীয় লাইন লিখছি হচ্ছে, দেখেন দ্বিতীয় লাইন লিখছি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে লেখেন হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। ঠিক আছে, তোলা হলে একটু বলবেন প্লিজ, তোলা হয়েছে কিনা, তোলা হলে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এবার আসেন আমি এখানে কিছু বিশ্লেষণ দিব। বিশ্লেষণটা কি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে টোটাল কন্ডিশনাল দেখেন 4টা। টোটাল কন্ডিশনাল এই 4টার মধ্যে একটু ভালো করে আপনি যদি একটু হৃদয় দিয়ে দেখেন, টোটাল কন্ডিশনালের মধ্যে এই দুইটাই কিন্তু ভাই, এই দুইটাই হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের দখলে। এইটা সেকেন্ড কন্ডিশনাল, মানে এটা পাস্ট ইনডিফিনিট। আর থার্ড কন্ডিশনাল মানে মনে রাখবেন এটা পাস্ট পারফেক্টের দখলে। মানে ধরেন একটা মনে করেন দেশ, একটা দেশের মনে করেন 4টা আসন, এই 4টা আসনে দেখেন দুইটা কার দখলে, দুইটাই কিন্তু হচ্ছে আপনার প্রেজেন্টের দখলে। মানে যদি নির্বাচন হয় তাহলে দুইটাই দখল হচ্ছে প্রেজেন্টের, সরকার গঠন করবে প্রেজেন্ট। খেয়াল করে দেখেন 50% পেয়ে গেছে সে। একটা পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, দেখেন তো এই যে ইফ যুক্ত অংশ খেয়াল করে দেখেন তো, ইফ যুক্ত অংশ এর দেখেন এই দুটোই কিন্তু প্রেজেন্ট। একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। আপনার কাছে প্রশ্ন, ইফ যুক্ত অংশে কি কখনো কন্ডিশনালে, ইফ যুক্ত অংশে কি কখনো ফিউচার বসতে পারবে? বলেন। মাশাআল্লাহ, এ তো বুঝতে পারছেন আপনি, অ্যানালাইসিস গুলো বোঝেন, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি যে এই চিন্তাগুলো দিয়ে একটা বিষয় মনে রাখবেন, খাতায় স্ট্রাকচার থাকা এক জিনিস, আর এক্সাম হলে ওই স্ট্রাকচার দিয়ে অ্যাপ্লাই করতে পারা আরেক জিনিস। জ্ঞানী মানে আমি নিজের জন্য পড়তেছি, এক্সাম দিব, এটা এক জিনিস, অন্যকে পড়াবো তার জন্য হ্যান্ড নোট অন্য জিনিস। সো এই জন্য অ্যাপ্রোচটা আলাদা। আমি আপনাকে বলতেছি ইফ যুক্ত অংশ খুব ভালো করে মনে রাখবেন। ইফ যুক্ত যেমন হচ্ছে আমরা পড়ছিলাম, আপনারা যদি ক্লজের ক্লাস দেখে থাকেন, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত যদি দেখে থাকেন, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত, অ্যাজ মনে রাখবেন কন্ডিশনাল ফিউচার মুক্ত, এটা সবাই লিখে রাখেন যে কন্ডিশনাল 4টা। আবার ফিউচার মুক্ত মানে কি ফিউচার নাই তা না, ফিউচার কিন্তু আছে, এই যে দেখেন ফিউচার মানে ইফ যুক্ত অংশ। আপনি এটা লিখতে পারেন যে কন্ডিশনালের, এটা বিশেষ দ্রষ্টব্যতে লিখতে পারেন যে কন্ডিশনাল এর ইফ যুক্ত অংশ, কন্ডিশনালের ইফ যুক্ত অংশ কে মুক্ত? ফিউচার মুক্ত। এটা লিখতে পারেন, কন্ডিশনালের ইফ যুক্ত অংশ ফিউচার মুক্ত। ওকে বাচ্চারা, মাথায় ঢুকছে কিনা বলেন না ভাই, মানে বিষয়গুলো আপনি বিষয়গুলো
বিষয়গুলো বুঝতেছেন কিনা আমাকে একটু হেল্প করেন না ভাই, মাথায় ঢুকছে কিনা? হ্যাঁ, লেখা হয়েছে কিনা? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, শুক্রিয়া। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, তাহলে আসেন এই ভিত্তিতে দেখি আমি আপনাকে কিছু প্রশ্ন সলভ করাতে পারি কিনা। আসেন, আমাকে একটু সময় দেন, আমি আগে একটু সময় পেলে বের করে রাখতাম। তো কোনো কারণে আসলে সময় স্বল্পতায় হয়ে ওঠে নাই। দেখি পাই কিনা। মাশাআল্লাহ, পেয়ে গেছি। ইয়েস, আসেন। খেলা আজকে অন্য লেভেলে চলবে। যদি আমাকে একটু সময় দেন আমি আপনাকে আমার আহ, এই যে দেখেন কন্ডিশনাল নিয়ে 1 নাম্বার যে প্রশ্নটা আর কি, হ্যাঁ, একটু দেখেন তো, অন্যদিকে তাকাবেন না। এটার উত্তর কি, তারপরে এটার কি উত্তর হবে, এগুলো নিয়ে ভাবার একদম দরকার নাই। মানে আমি এগুলো আপনি যে প্রশ্নটা দেখেন 16 নম্বর, প্লিজ গিভ হিম মেডিসিন, তাকে ওষুধ দেন, ইফ যদি টেম্পারেচার উইল রাইজ। ইফ যুক্ত, এই যে দেখেন ইফ আছে, কন্ডিশনাল আছে, এটা কিন্তু বাক্য রিভার্স হতে পারে। আমি যদি হচ্ছে ক্লজের ভাষায় কথা বলি, ক্লজের ভাষায় কথা বললে এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ আছে। যেমন এই অংশটা কোনো কনজাংশন নেই, এটা কিন্তু আপনার কি বলে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইফ একটা কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো এই কারণে ইফ যুক্ত অংশ কি ফিউচার হতে পারে? আপনার কি মনে হয়? মাত্রই শিখলাম, ইফ যুক্ত অংশ কি ফিউচার হতে পারে? লাইনটা বুঝতেছেন না নাসিফাত? কোন লাইনটা বুঝতেছেন না বোন? আমার এক্সাক্ট কথা বলতে হবে। হ্যাঁ, আজকে দুর্দান্ত ক্লাস হবে। আচ্ছা, এটার একটা রহস্য বলি। কালকে আমি বসে বসে পড়ছিলাম স্টুডিওতে, এরকম একটা মাফলার আপনাদের মুস্তাক স্যার পরে এসে আমার দেখে সেই ভালো লাগছে। আমি স্যারকে বললাম, স্যার মাফলারটা খুবই সুন্দর। তো উনি বললো, স্যার নিবেন? আমি নির্লজ্জের মতো বলেই দিলাম নিব। এরপরে উনি কি করলেন, আমাকে দেওয়ার পরে ওনার ভিতরে একটা অপরাধ বোধ জাগ্রত হলো। স্যারকে পুরাতন মাফলার দিলাম। ভদ্রলোক এরপরে গিয়ে আবার ইনফিনিটি থেকে আমাকে এটা কিনে তারপরে বলে, স্যার অফিসে আছেন? আমি বললাম হ্যাঁ। আমাকে দিয়ে তারপরে ওনার পুরাতনটা নিয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তো এটা ভালো লাগতেছে, একটু আপনাদের শো অফ করি। আমি বলতেছি ভালো করে বোঝেন, না বুঝলে একটা এক্সাক্ট পয়েন্টে বলেন যে আমি এটা বুঝি নাই। আমি আপনাকে বলতেছি ইফযুক্ত অংশ কি, ইফযুক্ত অংশ কি ফিউচার হতে পারে? কন্ডিশনাল বা ইফযুক্ত অংশ কি ফিউচার হতে পারে? নেভার এভার ফিউচার হতে পারে না। তাহলে যেটা আছে এটা কি ঠিক হবে না ভুল হবে? অবশ্যই ভুল হবে। ইফযুক্ত অংশ তিনটা টেন্স হতে পারে। ইফযুক্ত অংশ হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফযুক্ত অংশ হতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইফযুক্ত অংশ হতে পারে পাস্ট পারফেক্ট। আমার কথা কি বুঝতেছেন? এই বিশ্লেষণগুলো আপনাকে কি করবে জানেন? প্রশ্ন সমাধানে হেল্প করবে, আর কিচ্ছু না। আমার কথা বুঝতেছেন? শুধু সূত্র লিখে দিলে কন্ডিশনাল শেখাতে বাপু 10 মিনিট লাগে। 4টা সূত্র লিখে দিলাম আর 4টার পিছনে 4টা উদাহরণ লিখে দিলাম, শেষ। কিন্তু কন্ডিশনাল দিয়ে আমি রাইট ফর্ম অফ ভার্ব একটা পূর্ণাঙ্গ ক্লাস নেই। সো আমি বলতেছি, এই যে বিশ্লেষণগুলো মাথার ভিতরে দিলাম, এটা কি মাথায় ঢুকছে কিনা বলেন? আমি প্রমাণ দিতে পারছি তো? মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাই বোনেরা, যেটা বোঝাতে চাচ্ছি, আমরা অবশ্যই যাব, সব দিকে আমরা যাব। এবার আসেন দেখেন, এবার আপনাকে ঠিক করতে হবে যে ইফযুক্ত অংশে কখন হবে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, কখন ফিউচার ইনডিফিনিট। দেখেন, ছোটবেলায় আমরা যখন টেন্স শিখছি, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াফো, ইয়াসেন, আমরা টেন্স শিখছি সংজ্ঞা দিয়ে, টেন্স শিখছি স্ট্রাকচার দিয়ে, টেন্স শিখছি প্রকৃতি প্রত্যয় দিয়ে। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ফিউচার মানে বে, হবে, যাব, খাবে, খাবো। মনে আছে তো? এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে 2টা প্রেক্ষাপট আমি বলি। এখানে যারা আছেন তাদের বেশিরভাগের বাসায় কি আছে? আমার ধারণা ফ্রিজ আছে, আমার ধারণা আছে। আচ্ছা, যদি আপনার বাসায় ফ্রিজ থাকে, আপনার যাওয়ার পরে আপনার মা আপনার জন্য, আমরা ওই যে মাংস টাংস নিয়ে গেলে আমাদের মায়েরা পুটলি বানায়, আমরা গ্রাম অঞ্চলে বলি পুটলি, আমি জানি না আপনারা কি বলেন। এই পুটলি যখন বের করে 1 কেজি 2 কেজির একটা মাংস বের করে রাখে, আপনার কাছে আমার প্রশ্ন, যখন ফ্রিজ থেকে বের করে টেবিলে রাখলো, এই যে মাংসের বরফ, বরফ 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 গলে না গলবে? বলেন তো কোনটা? এই দুটার ভিতরে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কি বলে হচ্ছে ইয়ে আছে, কন্ডিশনাল আছে। এটা 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 জিরো কন্ডিশনাল হবে না ফার্স্ট কন্ডিশনাল হবে? প্লিজ আপনাকে অবশ্যই একটা একটা উত্তর পিক করতে হবে। গলে না গলবে? প্লিজ বলেন। কি হলো?
আমি জিরো বলতে বলি না, আমি বলতেছি কোনটা সিলেক্ট করবেন, গলে না গোলবে, এই শব্দ দুটার ভিতরে নির্ভর করতেছে। কেননা এই গলেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর গোলবেটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। এইটার উপর নির্ভর করতেছে জিরো হবে না পাস্ট হবে, ফিউচার হবে। গোলবে না গলে, খুবই সিম্পল। না না না, এই দ্বারা এখন আমি যদি বলি, এই যে ধরেন আমি যদি এখানে অফলাইন ক্লাস হলে আমি আরেকজনকে ডেকে আনতাম, ডেকে তার হাত ধরে বলতাম, তার হাত ধরার পরে ধরেন আমি একজনের হাত ধরছি, হাত ধরার পরে আপনার কাছে প্রশ্ন, আমি ফিল পাই, আমি যদি তোমার হাত ধরি, প্রশ্ন হচ্ছে আমি ফিল পাই, হ্যাঁ ফিল, ওরে বাপরে সাদা তো কাজ হবে না, আমি 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 ফিল ফিল পাই হবে না ফিল পাবো হব, বলেন তো? এটার উপর নির্ভর করতেছে, না হলে কিন্তু আমি আপনার ব্যাপারে অনেক কিছু ভাবতে বাধ্য হব। বলেন কি হবে? ফিল পাই না ফিল পাবো, অনেক কিছু এর উপর নির্ভর করতেছে বাচ্চারা, প্লিজ প্লিজ। হ্যাঁ, এই যে দেখছেন, এই জন্য আমি আসলে রোমান্টিক উদাহরণ দিই, কিন্তু ওমরা করে আসার পর তো আমার আসলে এই উদাহরণগুলো দিতে আর ভালো লাগে না, কিন্তু আপনারা এগুলো না দেখলে দিলে বোঝেন না। এখন এই যে ধরেন আমি হাত ধরছি, কেউ যদি বলেন স্যার আমি হাত ধরার পরে ফিল পাবো, মানে হচ্ছে আপনার হাত কি গন্ডারের চামড়া যে ফিল ভিতরে যেতে 3 দিন লাগে? আজকে বিকালে আপনি হাত ধরছেন, ফিল যাবে 3 দিন পরে, এ কি আপনার গন্ডারের চামড়া? হে, তো জিরো কন্ডিশনাল ব্যাপারটা আসলে কখন ঘটে? জিরো কন্ডিশনাল ব্যাপারটা ঘটে 3টা প্রেক্ষাপটে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল ব্যাপারটা ঘটবে হচ্ছে আপনার 3টা প্রেক্ষাপটে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এরপরে হচ্ছে আপনার সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক সায়েন্টিফিক ট্রুথ। আর একটা হচ্ছে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কথা বুঝতেছেন? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই 3টা প্রেক্ষাপটে হচ্ছে আপনার ঘটবে, এই 3টা প্রেক্ষাপটে ঘটবে আপনার জিরো কন্ডিশনাল। ভালো করে মাথার ভিতরে নিয়ে নেন, এই 3টা প্রেক্ষাপটে, আবারও বলতেছি, এই 3টা প্রেক্ষাপটে ঘটবে আপনার জিরো কন্ডিশনাল। একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আপনার মা যখন পুটলিটা বের করে রাখবে, রাখার সাথে সাথে এটা গলা শুরু করে, এটা বলেন না গলবে, গলা শুরু করবে। কেউ যদি আপনার পিছনে গ্যাস লাইট বা আগুন ধরে, বললেন না যে স্যার 3 দিন পরে পড়বে, আপনার পিছনে রড দেয়া আছে, ব্যাপারটা এমন না। আপনি যদি আগুন জ্বালান তখনই তাপ পান, তখনই পান, 3 দিন পরে পাবেন না। প্রচন্ড শীত, কুয়াশা ভেদ করে সূর্য উঠছে না, যদি সূর্য উঠে আমরা আলো পাই, তাপ পাই, 3 দিন পরে পাবো না। সূর্য আজকে উঠবে, 3 দিন পরে পাবো, এমনটা ঘটবে না না না। মাথায় ঢুকলো কিনা বলেন? মাথায় ঢুকছে? তাহলে এপারেও প্রেজেন্ট, এপারে কখন, ভালো করে খেয়াল করে দেখেন যে কখন এপারেও প্রেজেন্ট হবে, কখন এপারে প্রেজেন্ট হবে, কখন ওই পারে প্রেজেন্ট হবে, দুই পারে প্রেজেন্ট। দেখেন তো, এপার ওপার সমান আমি বলছিলাম শুরুতেই কাব্যিক ভাষায় বলছিলাম, সেটা হচ্ছে এপার ওপার সমান। এই যে দেখেন তো আমি মিলাই দিতে পারলাম কিনা, এপার ওপার সমান মানে কি, এপারেও প্রেজেন্ট ওই পারে প্রেজেন্ট। প্রেক্ষাপটটা কোনটা? প্রেক্ষাপটটা এই যে এইটা, জিরো কন্ডিশনাল কখন হবে? এবার রাত 2টার সময় কথা হচ্ছে, যদি তুমি কালকে বিকালে আসো তবে আমি যাব। হ্যাঁ, যদি তুমি কাল বিকালে আসো, তো তুমি না আসলে তো আমি পদ্মার ধারে বসে ভাপা পেটে শেখবো না, তাই না? সহজ কথা, যদি তুমি আসো তবে আমি যাব। তাহলে সিম্পল প্রশ্ন আপনার কাছে আমার, খুবই সিম্পল একটা প্রশ্ন, ভালো করে বোঝেন, খুবই সিম্পল একটা প্রশ্ন, যদি তুমি আসো তবে আমি যাব। এই 3টা ছাড়া যতগুলো, সবগুলো হবে আপনার ফার্স্ট কন্ডিশনাল। এই পারেরটা হলো প্রেজেন্ট, ওই পারেরটা হবে আপনার ফিউচার। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাথায় ঢুকলো কিনা বলেন? গল্প এখনো শেষ হয়নি, আরো গল্প আছে। এটা মাথায় ঢুকছে কিনা বলেন ইমরান? আচ্ছা, এখানে গল্প এখনো আরো অনেক গল্প আছে। হ্যাঁ, গল্প এখনো শেষ হয়নি ভাইয়া।
গল্প অনেক আছে, মনে করেন না অনেক পরিপক্ক হয়ে গেছেন। একটা বিষয় মনে রাখেন, আবেগী সিদ্ধান্ত আসে শয়তান থেকে, এবং এইটা আপনার জন্য অনিবার্যভাবেই ধ্বংস ডেকে আনবে। এটা খুব ভালো করে মনে রাখেন, আবেগী হবেন না। চারটা স্ট্রাকচার শিখে দিলাম আর আপনি শিখে গেলেন না, আর অনেক গল্প বাকি আছে। অনেক কিছু খাতায় থাকা কিন্তু এক্সাম হলে পূরণ করতে পারার ভিতরে পার্থক্য আছে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় বিষয় আমি আপনাকে বলি এর আগে, সেটা হচ্ছে একটা ছোট্ট গল্প বলি। আমার দাদা তিনটা বউ ছিল, চেয়ারম্যান মানুষ, খুব জাদ্রেল একটা লোক ছিলেন, লম্বা লোক ছিলেন। এবং একটা মজার ব্যাপার বলি, ওই যে গ্রাম অঞ্চলে দেখবেন এই পাড়া ওই পাড়া বলে একটা কথা আছে, থাকে না? পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া। আমার দাদা পূর্ব পাড়া থেকে এসে পশ্চিম পাড়ায় আমার দাদিকে বিয়ে করে, দাদি অনেক বড় লোক, ঘর জামাই ছিলেন। এই অবস্থায় চেয়ারম্যান হয়েছেন, এই ঘর জামাই থাকা অবস্থায় আরেকটা বউ বিয়ে করে তুলছে বাড়িতে। কি জাদ্রের লোক, চিন্তা করছেন? এর পিছনে কারণটা হচ্ছে আমার দাদি আমার দাদাকে খুব একটা নাকি যত্ন টত্ন করতো না। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। আমার দাদার টোটাল বউ তিনটা। আমি আমার ওয়াইফকে অনেকবার বলছি আমার দাদার হক আদায় করব, আমার দাদার আদর্শ বাস্তবায়ন করব। আমার ওয়াইফ কোনোভাবেই রাজি না। আচ্ছা, ওইদিকে না যাই, এখানে অনেক বোনেরা আছেন, কারণ আমাদের বোনেরা এই ব্যাপারে হচ্ছে আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারে। আচ্ছা, এবার আমি এই উদাহরণটা আসলে কেন টানলাম, এখন ধরেন আমার দাদা, ভালো করে গল্পটাকে বোঝেন, না হলে বুঝবেন না আমি কেন আসলে কথাগুলো বলতেছি। আমার দাদা, বুঝলেন, বাজার থেকে আসলো, বাজার থেকে এসে ধরেন আপাতত দুই বউ ধরে নেন। তো দুই বউ এক বাড়িতেই থাকে, আমার বড় দাদি এবং আমার দাদি, দুই নাম্বারটা, তিন নাম্বার দাদি। তো বড় দাদি নাকি শুনছি খুব, যেহেতু বাপের একমাত্র সন্তান, অনেক সম্পদের মালিক, দেখভাল করতো না, অবহেলা করতো, তাই আমার দাদিকে ভালোবেসে বিয়ে করছে। এরপরে বড় দাদি আবার আমার দাদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটা দাদি আনছে। মানে এরকম হলে কেমন হয় বলেন তো ভাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরকম কোনো বাস্তবতা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের পুরুষরা যারা আছে, সেটা হচ্ছে এরা শুধুমাত্র আল্লাহ রাসূলের একটা সুন্নত মানতে চায়, চারটা বিয়ে। কিন্তু এখানে খুব সুন্দর করে বলা আছে, দিস ইজ, মানে আমি এতক্ষণ যা করলাম ফান, দিস ইজ কমপ্লিটলি ডিক্লেয়ার্ড বাই দ্য হলি কোরআন, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান মেনটেন আ জাস্টিস। আপনি যদি মনে করেন আপনি ন্যায় বিচার করতে পারবেন। আর চারটা বিয়ের ব্যাপারটা এমন না যে আপনার বয়স 52 আপনি একটা 16 বছরের মেয়েকে বিয়ে করবেন। আপনাকে আল্লাহ তাআলা বলছে আপনি একটা ডিভোর্সি, একটা পরিবার, কি বলে, স্বামী ছাড়া বা স্বামী পরিত্যক্তা বা মারা গেছে এমন মেয়েকে বিয়ে করতে হবে যারা সামাজিকভাবে যাদেরকে প্রোটেকশন দেওয়া যায়। কিন্তু আপনি কি করলেন, আপনার বয়স 62-52, আপনি বিয়ে করলেন মনে করেন 24 বছর একটা মাইয়ারে, আপনার মেয়ের বয়সে মাইয়ারে। এই এখতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেয় নাই। এটা সম্পূর্ণ শয়তানি, নিজের নিজের মনে করেন যে হচ্ছে, যাই হোক, ওইদিকে না দেখ, আল্লাহ মাফ করো। ইমরান, আমি কি ঠিক বললাম? আমি কি ঠিক বললাম ভাইয়া? আচ্ছা, তাহলে আমার দাদি আর দাদা, আমার দাদি দুটো এক জায়গায় বাস করে, ভালো করে বুঝেন, আমার দাদি একসাথে দুইজন বাস করে। ওকে, তাহলে এখন আপনার কাছে আমার জানতে চাওয়া, আমার দাদা যদি বাড়িতে ঢুকে ডাক দেয়, তাহলে আমার বড় দাদিও আসতে পারে, বড় দাদিও বের হতে পারে, আবার ছোট দাদিও বের হইতে পারে। মানে যদি আমার দাদা বাড়িতে এসে বলে, এই কে কোথায় আছিস, বাজার নিয়ে এসছি, ইয়েস কিনা বলেন। এক বাড়িতে যেহেতু দুইজন থাকে, ঘর আলাদা, এক বাড়িতে যেহেতু দুইজন থাকে, আমার দাদা এসে ডাকলে বের হওয়ার সম্ভাবনা কয়জন? দুইজন। ইভেন এইটা দিয়ে যে একটা লোকের দুইটা বউ একই বাড়িতে, ডাক দিলে কয়জন আসার সম্ভাবনা আছে, এইটা দিয়ে আপনারা পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করতে পারবেন। আপনাদের স্যারকে দেয় আজকে বলবেন যে স্যার, একটা লোকের এক্স এর দুইটা বউ একই বাড়িতে থাকে, সে যদি ডাক দেয় তাহলে দুইজন আসার সম্ভাবনা কত, এটা দিয়ে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক করা পসিবল। আচ্ছা, ওইদিকে না যাই, তাহলে ভালো করে বোঝেন, দাদা ডাকলে আসার সম্ভাবনা কয়জন? দুইজন। বড় দাদিও আসতে পারে, ছোট দাদি আসতে পারে। কিন্তু আপনারা যেটাই বলেন না কেন, একটা মেয়ে আর একটা মেয়েকে ভাগ দিতে চায় না। ওকে, এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে, যদি ধরেন কোনো কারণে ধরেন ছোট দাদি যদি ডাকে, বড় দাদি যদি ডাকে, হ্যাঁ, যে বড় দাদি ডাকতেছে, কেউ কোথাও আসিস, তাহলে বলেন তো ছোট দাদি আসবে, বলবে যে সতীন মরুক। কিন্তু আসলে কে আসবে? বড় দাদি ডাকলে, ভালো করে বুঝলেন চক্রটা বোঝেন, বড় দাদি ডাকলে শুধু দাদাই আসবে। আবার যদি ছোট দাদিও ডাকে, শুধু কে আসবে? দাদাই আসবে। মানে এই দিক থেকে ডাকলে দুইজন আসতে পারে, কিন্তু এই দিক থেকে ডাকলে শুধু কে আসবে? দাদা আসবে। ছোট দাদি ডাকলেও বড় দাদি বের হবে না, আবার বড় দাদি ডাকলেও ছোট দাদি বের হবে না, শুধু দাদাই আসারই সম্ভাবনা আছে। এই পর্যন্ত ব্যাপারটা বুঝছেন কিনা? বাস্তবতা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে আমার সেই দাদা। কথা বুঝতেছেন? এই যে দেখতেছেন না প্রেজেন্ট ইনডিফিনিটটা,
এই প্রেজেন্ট ইনডিফিনিটটাই ভাই আমার সেই দাদা। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, কথা বুঝতেছেন? প্রেজেন্ট ইনডিফিনিটটাই হচ্ছে আমার সেই দাদা। সাদার উপর একটু দেখে চেক করতে দেন কোনটা কালার ভালো আসবে। সাদার উপর আচ্ছা এটা ভালো আসতে পারে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট দেখতেছেন, এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ এই দেখেন বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, একদম দেখেন একদম হুবহু আমার দাদার মতো। এই দাদা যদি ডাকে, খেয়াল করে দেখেন, দাদা যদি ডাকে তাহলে দেখেন হচ্ছে আসার সম্ভাবনা কয়জন? দুইজন। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ভালো করে খেয়াল করে দেখেন। মানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ইফযুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট, পরের অংশ হতে পারে দুইটা, এটা প্রেজেন্টও হতে পারে আবার ফিউচারও হতে পারে, কিন্তু এটা হচ্ছে যুক্ত। এই যে ইফ, এটা হচ্ছে যুক্ত, এটা যুক্ত এলাকা, যুক্ত। আর এই এলাকা, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই দুই এলাকাটা হচ্ছে ইফ মুক্ত। খেয়াল করে দেখেন কি মুক্ত? ইফ মুক্ত। তো ইফ মুক্ত যদি হয় প্রেজেন্ট, ইফ যুক্ত হবে প্রেজেন্ট। ইফ মুক্ত যদি হয় ফিউচার, ইফ মুক্ত হবে প্রেজেন্ট। মাথায় ঢুকছে কিনা বলেন? ইমরান মাথায় ঢুকছে? এভাবে থামে লাগাই থাকলে তো হবে না। এরকম বিশ্লেষণ কখনো পাইছেন? নেবার, এবার গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা অনলাইনে অনেক ক্লাস এখন দেখেন, আমি জানি, সমস্যা নেই, অনেক টিচারের কাছেও পড়েন, আমি জানি, প্রবলেম নাই। শুভ জিএলএস স্যার, হ্যাঁ একটু জিএলএস শুভ, একটু জিএলএস। আমার দাদাকে আমার খুব হিংসা হয়। হ্যাঁ আচ্ছা, এটা মাথায় ঢুকছে কিনা আপনি বলেন প্লিজ, এটা মাথায় ঢুকছে কিনা বলেন। হ্যাঁ এটা কি মাথায় ঢুকলো? আমি বুঝাইতে পারছি? ইফ মুক্ত আর যুক্ত বুঝাইতে পারছি? ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট হয় সম্ভাবনা দুইটা, খেয়াল করেন এই যে দেখেন দুইটা। ইফ যুক্ত সম্ভাবনা দুইটা, কিন্তু মুক্ত যদি হয় প্রেজেন্ট, একটাই সম্ভাবনা। ইফ মুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট হলে আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ মুক্তটা ফিউচার ইনডিফিনিট হলে ইফ যুক্তটা প্রেজেন্ট ইনডিফিনিট। গল্পটা মাথায় ঢুকছে কিনা বলেন। তানসুরা, তানভিন, শাম্মী, আর 1000 বার বললেও তোমার মাথায় ঢুকবে না। পড়াশোনাটা কিসের মতো জানো? ওই রিলেশনের মতো, মাইন্ড করো না। ভালো লাগা থেকে একবার প্রপোজ করলে রাজি হলে হলো, আর যে রাজি হবে না 100 কোটি বার বললেও দরজা বন্ধ করছে, রাজি হবে না। এই জন্য বলতেছি যে হচ্ছে তুমি যদি বুঝে থাকো একবারই যথেষ্ট, না বুঝলে 10 বার বুঝলে কাজ হবে না। সিম্পল একটা বিষয় তুমি বুঝতেছো না। এটা যদি হয় আমার ডান হাত, এটাও কি ডান হাত হয় রে বাবা? এটা বাম হাত হয়। এটা যদি বাম হয় তাহলে কি হয়? ডান হাত হয়। সিম্পল না? আমি আর তুমি আমার ডান দিকে আসো, মানে এইদিকে একটা মেয়ে আছে, তাহলে তুমি আমার ডান দিকে আসো, মানে আমি তোমার বাম দিকে আসি। এখন তুমি বলো যে স্যার আবার বোঝান। তাহলে রিক্সায় চড়াই দেওয়া লাগবে, রিক্সায় উঠবে, উঠে তোমার ডান পাশে বসে দেখবা যে তুমি তার কোন পাশে আসো। ও তোমার ডান পাশে, তাহলে তুমি তার কোন পাশে? তুমিও কি তার ডান পাশে? বলো। আমি চাচ্ছিলাম না এই উদাহরণগুলো দিতে, কিন্তু মনে হচ্ছে যে কাজ হচ্ছে না উদাহরণগুলো না দিলে। আমি চাচ্ছিলাম যে ওমরা টোমরা করে এসে ভালো হয়ে যাব, কিন্তু দেখতেছি তোমরা ভালো হতে দিবা না। হ্যাঁ না মায়া, ওমরা নিয়ে ফান করো না, আমি যতটুকু বলতেছি এ পর্যন্ত থাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি এখন প্রশ্ন করো স্যার এই দু চোখ দিয়ে বারবার কাকে দেখতে চান? মসজিদে নববী, মসজিদুল হারাম, আর মাথার ভিতর কিচ্ছু নাই, যা করতেছি অভিনয়। শেক্সপিয়ার বলছিল দ্য ওয়ার্ল্ড স্টেজ, পুরো পৃথিবী নাট্যমঞ্চ, অল মেন অ্যান্ড উইমেন আর প্লেয়ার। আমি নাটক করতেছি রিজিকের জন্য, আর কিচ্ছু না। আল্লাহ যদি বিকল্প দিয়ে দেয় এখান থেকে মুক্তি চাই। ঠিক আছে? আচ্ছা প্লিজ, এটা মাথায় ঢুকছে কিনা বলো। এখন যে বলছো সাম্যী, বলছো বুঝতে পারছি, আচ্ছা ভালো কথা সাম্যী, কিন্তু একজন বলছে বুঝতে পারেনি। আরেকবার, তানসুরা, তাসনুরা, তানভিন, সাম্যী, তুমি কি বুঝতে পারছো বোন আমার? মাথায় ঢুকছে? তুমি আমার ডানে মানে আমি তোমার বামে, আমি তোমার বামে মানে তুমি আমার ডানে। এটা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, দেখেন এই যে দেখেন এফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে দুইটা। পরের সম্ভাবনা কয়টা? দুইটা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, একটা ফিউচার ইনডিফিনিট হতে পারে। কিন্তু ইফ মুক্ত, যাতে ইফ নাই, এই কন্ডিশনালি ইফ মুক্ত যদি হয় প্রেজেন্ট, আগেরটাও হবে প্রেজেন্ট। ইফ মুক্ত যদি ফিউচার হয়, আগেরটা হবে ফিউচার। কেননা এই দুটা দাদা, এটা হচ্ছে বড় দাদি, এটা বড় দাদি, আর এটা হচ্ছে আপনার ছোট দাদি। ঠিক আছে না? এ ডাকলে এ আসবে না, এ ডাকলে এ আসবে না, আপনাকে বোঝা উচিত।
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, প্লিজ আমি এটা যদি বুঝাইতে পারি, দেখেন আমি যে এতগুলো কথা বললাম, আদৌ কি এগুলো আপনার কাজে লাগবে? যদি না লাগে তাহলে এগুলো অনর্থক, মানে গুলিস্তানের মলম বিক্রির মতো। তাহলে দেখি কাজে লাগে কিনা। এই যে যুক্ত মুক্ত ব্যাপারটা বুঝতেছেন কিনা, ইফ যুক্ত আর মুক্ত এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন এই প্রশ্নটাই, এই যে প্রথম প্রশ্নটা আপনাদেরকে দেখালাম 16 নম্বর, এই প্রশ্নটা দেখেন অনায়াসে সলভ করা যায়। কিভাবে দেখেন? এই যে দেখেন এই অংশটা কিন্তু ইফ মুক্ত, খেয়াল করেন, দিস ইজ ইফ মুক্ত। এখন ইফ মুক্ত এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোন টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে দেখেন ইফ মুক্ত, এটা আছে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত কি হবে আপনিই বলেন? এই যে আমরা একটু আগে দেখে আসলাম, কি দেখে আসলাম? এই যে দেখেন ইফ মুক্ত। ইফ মুক্ত যদি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, ইফ মুক্ত, ইফ মুক্ত যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইফ যুক্ত হবে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই থিওরি দিয়ে অ্যান্সার করবেন ফটাফট। কথা বুঝতেছেন? এই যে খেয়াল করে দেখেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, প্লিজ গিভ হিম মেডিসিন। ডাক্তার কি বলে? তাকে ওষুধ দিন। প্লিজ গিভ হিম মেডিসিন। যদি তাপমাত্রা 3 দিন পরে বাড়ে, এখন 104 ডিগ্রি জ্বর, 3 দিন পরে ওষুধ দিবেন, এ রোগী কি আর বাঁচবে বলেন? না। কথা বুঝতেছেন? তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা, এটা দেখতে পাচ্ছেন ইফ মুক্ত। তাহলে এইটাও হবে আপনার, সরি, এটা ইফ মুক্ত, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটা 100% হবে প্রেজেন্ট। তাহলে ফিউচার বাদ, একমাত্র উত্তর হবে সি নাম্বার, ইফ ইজ টেম্পারেচার রাইজেস। ডাক্তার কি বলে? যদি তার তাপমাত্রা বাড়ে, যখন বাড়বে তখনই দিবেন, যদি বাড়ে ওষুধ দিবে। বুঝেন নাই? দিবেন। কথা বুঝছেন? বা দিয়েন, ওষুধ দিয়েন, দিবেন না তো দিয়েন। যদি তার তাপমাত্রা বাড়ে তাহলে এই মেডিসিনটা তাকে দিয়েন, দিব না, দিয়েন। কথা বুঝতেছেন? আমি যে কথাগুলো বলি প্রত্যেকটার ভিতরে একটা গল্প আছে বাবা। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মাথায় ঢুকছে কিনা বলেন প্লিজ? আচ্ছা গেল। এবার আসেন দেখেন, আমরা আমরা বেশি সময় নেব না। সেটা হচ্ছে দেখেন থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালে সবাই লিখেন এপার, এপার ওপার সেকেন্ড। এপার ওপার সেকেন্ড মানে ভি2, আপনি জানেন এপার ওপার সেকেন্ড, এপার ওপার সেকেন্ড বা লেখেন হচ্ছে ভি2। আচ্ছা ভি2 মানে তো জানেন তাই না? ভুল ভুলাই আবার 2 বলেন না, হ্যাঁ, পি2 না, ভি2। ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি বলেন তো ভাই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে কি ভি2 নয়? অবশ্যই ভি2। এরপরে কি হবে? যে উড, এরপরে হবে দেখেন কুড, এরপরে দেখেন হবে ইট কুড, এরপরে হতে পারে মাইট। খেয়াল করে দেখেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আমাকে একটু বলেন তো ভাই, সেটা হচ্ছে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আর আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। এই দুটার ভিতরে কোনটা প্রেজেন্ট বলেন তো? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সেই টাইপের ময়দান। আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
খেয়াল করে দেখেন। তাহলে কুড মানে কি, পারি না পারতাম, এটা প্রেজেন্ট না পাস্ট? এটা পাস্ট, মনে রাখবেন। কুড, ক্যানের পাস্ট হচ্ছে, মনে রাখবেন, কুড। পারতাম, এখন আর পারি না, মনে করেন বয়স হয়ে গেছে, আগের মতো আর ফুটবল খেলতে পারি না, আগের মতো ক্রিকেটে বল করতে পারি না। আপনি শোয়েব আক্তার দেখবেন আগের মতো আর দৌড়াইতে পারে না, স্বাভাবিক, মানুষের একটা চেঞ্জ আসে আর কি। হ্যাঁ, তাহলে পারি না পারতাম, পারতাম, ভালো করে খেয়াল করে দেখেন, কথা বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, কুড অবশ্যই পাস্ট। ক্যান, ক্যান মানে যদি হয় V1, তাহলে কুডটাই হচ্ছে আপনার V2। বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে যতগুলো আছে, এই যে দেখেন উড আছে, এরপরে দেখেন কুড আছে, এরপরে মাইট আছে, এগুলো সব কিন্তু দেখেন V2। এরা সব দেখেন V2। আর মডালের পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এটা জানা কথা, এটা কে জানে না বলেন? মডাল যেই ফর্মেই থাক, মডাল প্রেজেন্ট ফর্মেই থাক, মডাল পাস্ট ফর্মেই থাক, আর যেই ফর্মেই থাক না কেন, সকল মডালের পরে ভার্বের বেস ফর্ম, এটা কে জানে না বলেন? যেমন খুব ভালো করে লিখে রাখেন, অল মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, সেটা হচ্ছে উইলের পরে, আমরা হ্যাভ বসাই না হ্যাজ বসাই? বলেন কি বসাবো? উইলের পরে হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? বলেন। ইয়েস, কেন? এই যে দেখেন, বাস্তবতা কি জানেন ভাই বোনেরা? সেটা হচ্ছে গো। এই গোটা হচ্ছে আপনার বেস ফর্ম, গো। কিন্তু আমরা যেটা করি, ইউজ করি না গোস, এই গোস কিন্তু বেস ফর্ম না, গোস হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম। আমরা কখনো কি বলি যে আই উইল গোস? না বন্ধু, আই উইল গোস বলি না, আমরা বলি আই উইল গো। এই উইলের পরে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। সেম ভাবে হচ্ছে আপনার হ্যাভ, এই হ্যাভ হচ্ছে আপনার বেস ফর্ম, আর এই যে হ্যাজ হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম। এটা ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে, কেননা হ্যাজ কার সাথে বসে? হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে। খুব ভালো করে মনে রাখবেন, গোস, হ্যাজ, এরাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শুধু গো এইটা হচ্ছে বেস ফর্ম। সো অল মডাল, সকল মডালের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়, এটা জানা কথা। এরপরে দেখেন লাস্ট 3 নাম্বারটা, বলছিলাম না গণিতে আপনাকে কন্ডিশনাল শেখাবো। থার্ড কন্ডিশনাল দেখেন, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, থার্ড কন্ডিশনাল লিখেন এপার ওপার থার্ড। থার্ড কন্ডিশনালে দেখেন এপার ওপার থার্ড। কিভাবে এপার ওপার থার্ড আসেন আপনাকে মিলাই দিচ্ছি। ইফ যুক্ত অংশ যদি হয় হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট, পরের অংশটা কি হয়? পরের অংশ হয় আপনার উড, অথবা হতে পারে কুড, অথবা হতে পারে কি মাইট। এরপরে কিন্তু দেখেন হ্যাজ হবে না, এরপরে কি হবে? ভিত্রি হবে। কথা বুঝতেছেন? উড কুড মাইট প্লাস ভিত্রি। এবার দেখেন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড না, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে আপনার হ্যাড প্লাস ভিত্রি। খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দেখেন এপারেও আছে দেখেন ভিত্রি, এপারেও আছে দেখেন ভিত্রি। তাহলে আপনি বাম পাশে যদি ভিত্রি দেখেন, তাহলে ডান পাশে ভিত্রি মেলাবেন। আবার ডান পাশে যদি ভিত্রি দেখেন, আপনি বাম পাশে ভিত্রি মেলাবেন। খেলা কিন্তু দেখেন তাহলে জমে যাবে। এই যে দেখেন, আপনি বাম পাশে যদি ভিত্রি পান, ডান পাশে হবে ভিত্রি, আর ডান পাশে যদি ভিত্রি পান, বাম পাশে হবে ভিত্রি। মাথায় ঢুকতেছে কিনা ইমরান? ইমরান তো কিছু লিখতেছো না বাবা। বুঝছি, বারবার তুমি নেতার মতো করে মনে হচ্ছে নির্বাচনে ভোটে দাঁড়াবা ইমরান, যেভাবে বারবার তুমি হাত দেখাচ্ছ, আমি ভাবছি ভোট টোটসাবা। হ্যাঁ, মাথায় ঢুকছে বাচ্চারা? বলছিলাম না গণিতে ম্যাথে ম্যাথ দিয়ে কন্ডিশনাল বোঝাবো। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন আর কি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। এবার আসেন, আমি আপনাকে রিয়াল প্রশ্ন সলভ না করালে, এই মানে রিয়াল প্রশ্ন যদি সলভ না করেন, এটার মানে বিয়ে না করলে মানে দিনের পূর্ণতা আসে না, জীবনের পূর্ণতা আসে না। এটা হচ্ছে বাস্তবতা। বিয়ে শাদী না করলে দিন বা জীবন কোনোটারই পূর্ণতা আসে না। এটা রিয়াল কথাবার্তা। যাই হোক, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে যাইতে গিয়ে আপনার কাছে আমার একটা প্রথম প্রশ্ন, দেখি এই প্রশ্নটা কারা কারা সলভ করতে পারে কারেক্টলি। ওকে, যারা যারা পারবে, বুঝবো যে তারা তারা আমার জিনিসটা ধরতে পারছে। ওকে, 20 নাম্বার সলভ করেন সবাই, সময় নিয়েন, তাড়াহুড়া করেন না।
থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা যারা উত্তর করতেছেন, আল্লাহ শুক্রিয়া। ওকে বাচ্চারা, আচ্ছা, এবার আপনাদের কাছে ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে বেশিরভাগই আপনারা হচ্ছে ভুল উত্তর দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। আপনারা হচ্ছে হুজুগে, এই জন্য বলি যে হচ্ছে দেখেন, প্রিয় মানুষটাকে কাছে পাওয়া আর সুখী হওয়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ। প্রিয় মানুষ কাছে পেয়ে গেলাম, সুখী হয়ে গেলাম, দুটা বিষয় এক নয়, কোনোভাবেই এক নয়, কোনো দিক দিয়ে এক নয়। দেখেন কেন এই কথাটা বললাম। প্রথম কথা হচ্ছে ভাইয়া বি নাম্বার অ্যান্সারটা হবে না। কেন হবে না? হ্যাঁ, হ্যাড শুরুতে আছে, কন্ডিশনাল আছে, কিন্তু এই প্রশ্নের শেষে দেখেন প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি কিন্তু একবারও বলি নাই যে হ্যাড দ্বারা কন্ডিশনাল প্রকাশ করা যায়। হ্যাড বাক্যের শুরুতে বসে, কিন্তু বাক্যের শেষে ইন্টারগেটিভ দিতে হয়। হ্যাড দ্বারা কন্ডিশনাল প্রকাশ করা যায়, হ্যাড বাক্যের শুরুতে বসে, কিন্তু বাক্যটা ইন্টারগেটিভ হয় না। যেমন আপনারা অনেকেই জানেন, 9-10 থেকে পড়ছেন, সেটা হচ্ছে নো সোনার হ্যাড দিয়ে আপনারা বাক্য পড়ে থাকবেন। সেটা হচ্ছে নো নো সোনার, নো সোনার হ্যাড, এটা দিয়ে আপনারা বাক্য পড়ে থাকবেন আমার ধারণা। কিন্তু নো সোনার হ্যাড দিয়ে বাক্য লিখলে কি বাক্যটা ইন্টারগেটিভ হয়? একদম না। তাহলে এখানে আসলে কি সমস্যা ছিল? এই নাম্বারে সমস্যা দেখেন আছে হ্যাড আই নোন, আছে দেখেন ভি3। আমাদের ওই পারে ভি3 দরকার, এখানে ভি3 আছে, কিন্তু সমস্যা দেখেন উডের পরে হ্যাড, মডালের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না। মডেলের পরে তো বেস ফর্ম, প্রেজেন্টিভ ফর্ম হয় না, বেস ফর্ম হয়। তাহলে এখানে আপনি যদি হ্যাভ দেন, এ নাম্বারটা কারেক্ট, তাহলে এ নাম্বারটা বাদ। হ্যাড আই নোন, এটা আছে দেখেন 3 নাম্বার, কিন্তু এখানে দেখেন উড হ্যাভ। এই যে দেখেন বি নাম্বারের সমস্যা, যেটা বললাম প্রশ্নবোধক। বি নাম্বারে কোনো সমস্যা নাই, শুধু সমস্যা প্রশ্নবোধকে। সি নাম্বারে কি আছে? আই হ্যাড আই নোন, এমনটা দেখেছেন যে আই হ্যাভ ইটেন, আমরা এটা দেখে বড় হয়েছি, আই হ্যাভ ইটেন, কিন্তু এমন দেখেছেন আই হ্যাভ আই ইটেন, এমনটা দেখে কেউ বড় হয়েছেন বলেন? আই হ্যাভ আই ইটেন না, আমার ধারণা এমনটা দেখে আপনারা কেউ বড় হন নাই। আই হ্যাভ আই ইটেন, তাহলে আমার মনে হয় সি নাম্বারটা বাদ। ডি নাম্বারে কি সমস্যা দেখেন? হ্যাড আই নোন, আচ্ছা ভালো কথা। এখানে দেখেন আছে সেকেন্ড কন্ডিশনে অংশ নিয়ে বসে আছে, এটা হচ্ছে থার্ড। মানে ওর মাথা আমার বডি, এটা কি হয় বলেন তো? খাপে খাপ পঞ্চর ভাব হয়? জীবনে হয় না। ব্যাপারটা হয়ে গেছে, এটা হচ্ছে থার্ড। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমার কথা বুঝতেছেন না? কিচ্ছু দেখা যায় না, সব দেখা যাবে, সময় দিতে হবে। আপনারা পুরান মানুষ, পুরান মানুষকে বোঝাতে হয়, ব্যাটারি ঝামেলা আছে আপনারা জানেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আপনার মাথা আমার বডি খাপে খাপ খাবে না। আপনার মাথা আমার বডি কখনো খাপে খাপ পঞ্চরবাপ হবে না, নেভার এভার, নেভার এভার। কথা বুঝতেছেন কিনা? তাহলে আসেন, তাহলে আমাদের ই নাম্বারটা অ্যান্সার, এই ই নাম্বারটাই আমাদের একমাত্র অ্যান্সার। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিব, যদি পারেন তাহলে বুঝবো যে না আপনারা সত্যি আমার ধারণা এটা বুঝেছেন। ঠিক আছে না? আর একটা প্রশ্ন দিব আপনাদেরকে, দেখে আপনারা পারেন কিনা। আচ্ছা, এটাই দিই, সমস্যা নেই। না, 22 দেয়া যায়? ওকে, 24 নাম্বারটা করেন। 24 নাম্বারটা পারলে বুঝবো যে আপনারা
ব্যাপারটা বুঝেছেন। প্লিজ সময় নেন, আমি 2 মিনিট সময় দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। টেক 2 মিনিটস, আমার আপত্তি নেই, প্লিজ টেক 2 মিনিটস। 2 মিনিট সময় নেন, আমার আপত্তি নেই। ওকে বাচ্চারা, আচ্ছা থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের উত্তরের জন্য খুবই ধন্যবাদ। দেখেন, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় আপনাকে দেখতে হবে। সেটা হলো এই যে দেখেন, আমরা থার্ড কন্ডিশনার নিয়ে কথা বলতে পারি। দেখেন, এই যে দেখেন এই অংশটা, এই যে এই অংশটা দেখেন আগে চলে আসছে, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3, তাই তো? এই অংশটা দেখেন একদম শুরুতে আছে কি, আই উড হ্যাভ পারচেসড, এই যে দেখেন ভি3। তাহলে পরের অংশ আপনাকে অবশ্যই ভি3 রাখতে হবে। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে, অনেকের কাছে আমার আফসোস, আমি যদি আপনাকে শুধু এতটুকু একটা বাক্য বলি, মানে এই বাক্যটা যদি এভাবে বলি যে আই হ্যাড, এই এই যে আই হ্যাড, এইটা কি পাস্ট পারফেক্ট হয়? আমাকে কেউ বলতে পারেন যে এই আই হ্যাড এই অংশটুকুই শুধু পাস্ট পারফেক্ট? বলেন তো শুনি। আপনাদের সমস্যা মারাত্মক হচ্ছে চিন্তায়, বিশ্বাস করেন, মারাত্মক সমস্যা হচ্ছে আপনাদের চিন্তায়, আর কোথাও আপনাদের সমস্যা নাই। কথা কি বুঝতেছেন? বিশ্বাস করেন, আপনাদের যত সমস্যা, আপনাদের যত সমস্যা সবগুলো হচ্ছে আপনাদের চিন্তায় সমস্যা। আপনাদের 9-10 থেকে আপনাদের কি শেখানো হয়েছে আইএনজি মানে কন্টিনিউয়াস? কে বলছে রে ভাই? তাহলে আইএনজি মানে জেরান পার্টিসিপল হয় কেন? বলেন যে বিভার প্লাস ভার প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস রে ভাই। আমি কি একবারও বলছি পাস্ট পারফেক্ট মানে হ্যাঁ? না রে ভাই, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3। তা আপনি উত্তর এ করতেছেন কেন? আমার কথা বলছেন নাই? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই ওয়েন্ট, পাস্ট ইনডেফিনিট, এটার পাস্ট পারফেক্ট কি? আই হ্যাড গন, এটা পাস্ট পারফেক্ট। একইভাবে যদি আমি বলি আই ওয়াজ, মনে করেন আই ওয়াজ এ স্টুডেন্ট, সত্যি না আমি একসময় স্টুডেন্ট ছিলাম না? আই ওয়াজ এ ইয়াং, আমি ইয়াং ছিলাম না? তাহলে আই ওয়াজ, এটার পাস্ট পারফেক্ট কি? আই হ্যাড, ওয়াজ এর বিন, ভি3। কথা বুঝতেছেন? এবার যদি শুধু এটা বলি যে আই হ্যাড, এটা পাস্ট ইনডিফিনিট রে ভাই, এটার যদি পাস্ট পারফেক্ট বলতে হয়, তাহলে এই যে হ্যাড, এই হ্যাড এর ভি3 হ্যাড, এইটা পাস্ট পারফেক্ট। শুধু হ্যাড পাস্ট পারফেক্ট কিভাবে হয় বলেন? হ্যাঁ, বলেন আপনি, বলেন, আমার কথা কি বুঝতেছেন? শুধু হ্যাড পাস্ট পারফেক্ট হয় কেমনে? এই উত্তর নিচ্ছেন কেন? হ্যাড মানে পাস্ট পারফেক্ট কে বলছে? এইটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এইটা হচ্ছে তার পাস্ট পারফেক্ট, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এইটা হচ্ছে তার পাস্ট পারফেক্ট।
এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এইটা হচ্ছে তার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড না রে ভাই, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3। মাথায় ঢুকছে কিনা বলেন? কি মনে হচ্ছে কাজ করতে? ওষুধ পাইছি? ওষুধ পাইছি একটা, সেটাও মনে করেন যে এটা হচ্ছে আপনার ডিসেম্বরের মানে ডেট কি এক্সপায়ার, হ্যাঁ এরপর আর নাই। আমি এটা খবর করছি আজকে, এটা পাওয়া যাচ্ছে একটা কি পাইছি এক্সপায়ার। না, না এক্সপায়ার না, এটা ডিসেম্বর পর্যন্ত। তো আচ্ছা, তাহলে কাজ করতে তুই ওটা তো দিয়ে একদম বাগিয়ে দিলাম, যদি ভালো ভালো নিয়ে মাথায় ঢুকছে? বলেন বলেন আফরিন আপু, মাথায় ঢুকছে? আরে ইয়েস নো ভেরি গুড বল রে বাবা, মাথায় ঢুকছে কিনা বল একটু। আফরিন এ অ্যান্সার করছেন, আফরিন জাহান মাথায় ঢুকছে কিনা একটু বলবেন তো। ইমরান বুঝছো ভাই? হ্যাড মানে পাস্ট পারফেক্ট না, হ্যাড মানে পাস্ট ইনডিফিনিট। শুধু হ্যাভ মানে প্রেজেন্ট ইনফিনিট। হ্যাভ, এই যে হ্যাভ, হ্যাভ প্লাস V3, এইটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। কথা বুঝতেছেন? শুধু হ্যাভ মানে কি প্রেজেন্ট পারফেক্ট না রে বাবা। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হচ্ছে আসেন দেখেন। এটার উত্তরটা হচ্ছে দেখেন, এই যে উড হ্যাভ প্লাস V3 আছে, এই পারেও ভিত্তি দরকার। বলতেছে দেখেন, আই উড হ্যাভ পারচেজ দ্যাট পিস অফ ল্যান্ড, আমি জমি কিনতাম, ওই জমিটা আমি কিনতাম যদি আই। তাহলে অনেকে অ্যান্সার করছেন ভালোবেসে হ্যাড না, এখানে যদি থাকতো হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড তো হওয়ার সুযোগ নাই ভাই। প্রেজেন্ট পারফেক্টের নামে তো কোনো কন্ডিশনাল নাই। সি নাম্বারটা অনেকে অনেকে কি করছেন জানেন, সি নাম্বার অ্যান্সার করতেছেন। এখানে তো হ্যাভ হ্যাড আছে, হ্যাভ হ্যাড কবে থেকে পাস্ট পারফেক্ট হলো বাবু বলেন? আমি উমরা করে আসছি। এখন ধরেন এখানে আপনারা অনেক আইডিয়া আমার গ্রুপে আছে, আমি যদি রাত 12টায় আপনাকে নক করে বলি আপনার সাথে একটু কথা বলার সময় হবে, আপনার কি মনে হয় এই বয়সে উমরা করে আসার পরে রাত 12টায় কোনো একটা মেয়ের মেসেঞ্জারে গিয়ে কথা বলার সময় চাওয়া, এটা কি নৈতিকভাবে কি মনে যায়? আর কি উদাহরণ দিব ইমরান? হ্যাঁ, তাহলে এই যে আপনি কি করতেছেন, হ্যাভ হ্যাভ কে অ্যান্সার করতেছেন কেন? উইল হ্যাভ তো হবে না, হ্যাজ হবে না, অ্যান্সার হবে না। আপনাকে গায়ের জোরে অ্যান্সার করতে কে বলতেছে বাবু বলেন তো? বলেন। মাথায় ঢুকছে বাচ্চারা? ইয়েস, আশা করি বোঝাইতে পারছি। হ্যাঁ, ম্যাসিভ দুটো প্রশ্ন। আমার ধারণা এখন সবগুলো আপনারা আস্তে আস্তে পারবেন। দেখেন 23 নম্বর, গায়ের জোরে অ্যান্সার করেন না, নাই কিন্তু গায়ের জোরে অ্যান্সার করেন না প্লিজ। গায়ের জোরে অ্যান্সার করার দরকার নেই। দেখেন পরেরটা দেখেন। ওকে, আচ্ছা, ডান।
জাফরান আপনার কথা বুঝি নাই আর কি। দেখেন আই কি বলছে, দেখেন প্লাস, দেখেন হ্যাভ প্লাস ভি3, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে ওই পারে কি হবে, থার্ড হবে, তো উড হওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে এটা হবে না, আন্ডারলাইন, সরি, হ্যাঁ। তো এটা তো এটা হবে পাস পারফেক্ট, এটা ইফ যুক্ত অংশ হবে পাস পারফেক্ট হবে, কেননা এখানে আছে দেখেন ভি3। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। মাথায় ঢুকছে এবার? মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। এটা যদি পেরে থাকেন তাহলে আমার ধারণা এটাও পারবেন। 22 নাম্বারটা অনায়াসে পারবেন, দেখেন প্লিজ। 22 নাম্বারটা অনায়াসে পারবেন, দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এটা পারা উচিত, কেন পারা উচিত আমরা তাহলে পরের অংশ দেখবো। দেখেন আছে উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে। সত্যি কথা হচ্ছে আপনাকে বেশিরভাগই আসবে সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল, এটাই বাস্তবতা। ফার্স্ট সেকেন্ড কন্ডিশনালটা বেশি আসে না, জিরো ফার্স্ট সেকেন্ড বা থার্ডটাই বেশি আসে। তাহলে আপনি দেখেন, এই যে দেখেন উড হ্যাভ প্লাস ভি3 আছে, এই যে দেখেন ভি3 আছে, তাহলে এটা অবশ্যই ভি3 হবে, ভি3 আছে। এই যে দেখেন শুধু হ্যাড আছে, দেখেন তো না, শুধু হ্যাড আছে না, হ্যাড প্লাস দেখেন ভি3 আছে। শুধু কি হ্যাড আছে? নেভার এভার। হ্যাড প্লাস ভি3 আছে। কেন বোঝেন না আপনারা? শুধু হ্যাড আছে না, হ্যাড প্লাস ভি3 আছে। মাশাআল্লাহ, কথা বুঝাইতে পারছি? আসেন একটা সহজ প্রশ্ন দিই, যেটা আপনাদের মনের মতো। হ্যাঁ, এইটা আমার ধারণা এটা আপনারা পারবেন। খুবই সহজ প্রশ্ন, দেখেন। এটা না পারলে আসলে লজ্জার বিষয় হবে, এখানে কোনো প্যাচ নাই। কি অবস্থা স্যার? এই তো স্যার। ওকে বাচ্চারা, বলেন বলেন। হ্যাঁ, এটা এটা সলভ করলে পারবেন, এটা সেকেন্ড কন্ডিশনাল। ইয়েস, ফাউন্ডটা কিন্তু হচ্ছে ভি2, তাহলে ফাউন্ডটা ভি2 হলে অ্যান্সার হবে সি নাম্বারটা। আল্লাহ শুকরিয়া। এবার আসেন দেখেন, আমি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি। সেটা হচ্ছে আমরা এবার দেখব এই প্রশ্নটা। যদি আপনারা 28 নাম্বারটা দেখেন তাহলে পার্থক্যটা বুঝে যাবেন, আমি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করছি। দেখেন তো 28 নাম্বারটা পারেন কিনা। ওকে, আচ্ছা দেখেন, এখানে এই প্রশ্নটা হচ্ছে ক্রিয়েটিভ একটা প্রশ্ন। কেন ক্রিয়েটিভ প্রশ্ন? দেখেন এখানে বলা আছে, দেখেন আই মাইট হ্যাভ প্রোভাইডেড। খেয়াল করেন, এটা কিন্তু ভি3 আছে, এই দেখেন ভি3, মাইট আছে, হ্যাভ আছে, ভি3 আছে, মানে এটা থার্ড কন্ডিশনাল। ওই পারে হইতে হবে থার্ড। এখানে আছে দেখেন হচ্ছে ওয়াজ, একটু আগে বললাম না আই ওয়াজ, এটার পাস্ট পারফেক্ট হ্যাড বিন,
এই যে দেখেন হ্যাড বিন এবং ডি নাম্বারটা অ্যান্সার। দেখছেন যা বলছি একটু আগেই যা বললাম তাকে আপনার কাজে লাগে বলেন? হুম, একটু আগেই যা বললাম আপনার কি তা কাজে লাগে বাচ্চারা? মাশাআল্লাহ, যাক, বুঝতে পারতেছেন, এইটা ভেবে আপনাদের ভালো লাগতেছে। এইবার দেখেন, এই যে দেখেন 27 নাম্বারটা দেখলে হ্যাড নিয়ে কনফিউশন আরো দূর হয়ে যাবে। হ্যাঁ, কি লাস্টে দেয়া আছে, ওখানে সূচিপত্রে তো আছে, দেখো সূচিপত্রে দেয়া আছে। এবার দেখেন, এইখানে দেখেন তো, এবার বলেন তো এটা কি থার্ড কন্ডিশনাল বলবেন না? এখন আপনি যদি শুধু হ্যাডকে পাস পারফেক্ট ধরে আপনি বি নাম্বার অ্যান্সার করেন, তাহলে এই প্রশ্নের হাতে হারিকেন আর পিছনে কি বুঝতে পারতেছেন এবার? বলেন, এবার কি মাথায় ঢুকতেছে ভাই বোনেরা? ও ভাই বোনেরা, এবার কি মাথায় ঢুকতেছে? বলেন বলেন। এবার কি মাথায় কিছু ঢুকলো? ওরে বাপুরে, মাথায় ঢুকছে রে। হ্যাঁ, শুধু হ্যাড মানে পাস পারফেক্ট না, কানে কানে বলি শুনেন, শুধু হ্যাড মানে কি না, শুধু হ্যাড মানে পাস পারফেক্ট না। এই মাশাআল্লাহ, তাহলে কি? এই যে দেখেন হ্যাড হ্যাড টাইম, তাহলে হি হ্যাড টাইম, এর অ্যান্সার বি হবে না, অ্যান্সার সি নাম্বারটা হবে। শুধু হ্যাড মানে পাস পারফেক্ট না। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আই উইশ, এটা আপনারা অনেকেই দেখছেন, এটা নিয়ে হালকা একটু কথা বলি শোনেন। আই উইশ, ঠান্ডা মাথায় শোনেন। হ্যাঁ, আই উইশের বাংলা বলেন তো কি হবে? আই উইশ ইচ্ছা না। আই উইশের বাংলা হচ্ছে, মনে রাখবেন, ইস রে। এটা মনে রাখেন, আই উইশের বাংলা হচ্ছে ইস রে। কেন ইস রে বলি? ঠান্ডা শোনেন, ইচ্ছা মিচ্ছা বাদ দেন। আপনি দেখতেছেন আপনি স্টেশনে পৌঁছলেন, ট্রেন ছেড়ে দিছে, হাতে অনেক লাগেজ, চাইলেও দরে ধরতে পারবেন না। ইস রে, মনে আছে? তিনজন মনে করেন অফিসার, সেম লেভেলের, আমি সহ তিনজন অফিসার, বসের সাথে গেলাম হেড অফিসে, গাড়িতে গেলাম, অফিসের গাড়ি, নেমেই আমি কি করলাম, আমি ড্রাইভারের নাম্বারটা নিয়ে রাখলাম। এবার অফিসের মিটিং শেষ করে বস বলল যে ড্রাইভারকে কল দাও, বাকি দুইজন নেয় নাই। আমি বললাম বস, কল দেওয়া হয়ে গেছে, কারণ আমি জানি এটা কল দিতে হবে, আমি ফার্স্ট সাইটেড হয়ে আমি নাম্বারটা আগে নিয়ে রাখছিলাম। ওই মোমেন্টে বলেন তো, বসের চোখে আমি ভালো হব কি হব না? অবশ্যই হব। আর বাকি দুইজন বলবে ইস রে, যদি নাম্বারটা নিয়ে রাখতাম। এটা হচ্ছে, মনে রাখবেন, আই উইশটা হচ্ছে ইস রে, মানে এটা দ্বারা সবসময় সেকেন্ড কন্ডিশনাল প্রকাশ করে। কি প্রকাশ করে? সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালটা মনে রাখবেন, সেটা হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন। আনরিয়াল ইমাজিনেশন, হ্যাঁ, আনরিয়াল ইমাজিনেশন মানে হচ্ছে অবাস্তব কল্পনা, যেটা ভাই পূরণ হওয়া আসলে সম্ভব না। ভালো করে খেয়াল করে দেখেন, অবাস্তব কল্পনা যেটা কি হওয়া সম্ভব না, যেটা হচ্ছে আপনার পূরণ হওয়া সম্ভব না। আমার কথা কি বুঝতেছেন? অবাস্তব কল্পনা যেটা পূরণ হওয়া সম্ভব না, ভাই বোনেরা আমার, ঠিক আছে? এই জন্য বলতেছি ইসরে। এখন বলেন তো, এখানে অনেক হিন্দু ভাই বোন আছেন, হয়তো আপনারা প্রত্যাবর্তন বলতে হচ্ছে পুনর্জন্মে বিশ্বাস করেন, ঠিক আছে না? এখন বলেন তো, সেটা হচ্ছে আমার কি এখন রাজা হওয়া সম্ভব? বাংলাদেশের প্রেক্ষাপটে রাজার কোনো সিস্টেম আছে? আমি যদি রাজা হতাম, বাংলাদেশে তো এমন লাইফে প্রধানমন্ত্রী লেখাই যাবে না, কারণ দুই পরিবারে আবদ্ধ, জানি না সামনের দিকে কি হবে। কথা বলেন নাই? আপনি যদি এমন লাইফে লেখেন, আমি ধরেন আপনি দুই দলের প্রধান, বড় দুই দলের সেক্রেটারি হয়ে গেলেন,
তবুও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। কেন? প্রধানমন্ত্রীর পদ পদাধিকার বলে ঐতিহাসিকভাবে দুই পরিবারে ন্যস্ত। কথা বুঝতেছেন কিনা? মাঝখানে এদিক ওদিক করে আসছে। এখন ইউনূস আছে, ফখরুদ্দিন সরকার ছিলেন, তারপরে দীর্ঘ সময় এরশাদ কাকু ছিলেন, সে ভিন্ন কথা। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই কারণে আমি এখন পাখি হব, ডানা মেলে সম্ভব না। আমি বিমান হব, সম্ভব না। এই জন্য আয়ুষ মানে ইসরে, এইটা দ্বারা সেকেন্ড কন্ডিশনাল প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? সেকেন্ড কন্ডিশনাল প্রকাশ করা হয়। আবারও বলতেছি, ইসরে দ্বারা সেকেন্ড কন্ডিশনাল প্রকাশ করা হয়। এখানে সেকেন্ড কন্ডিশনালে যে কোনো পার্ট থাকতে পারে, তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যদি বিভার, বিভার আয়ুষের পরে বিভার যদি মেন ভার্ব হয়, তাহলে মনে রাখবেন অল পার্সন, অল পার্সনের সাথে, অল পার্সনের সাথে কি হবে? অয়ার হবে। এটা মনে রাখবেন। সাব্বিরকে পাঠাও, তোমার 9টায় আমি ক্লাস নেব না, ঠিক আছে না? তাহলে আই উইশ ভালো করে খেয়াল করে দেখেন, আই উইশ, আই উইশ বিভার, আর বিভার্বের মেন ভার্ব যদি হয় বিভার, মেন ভার্ব হিসেবে যদি, আবার বলতেছি, মেন ভার্ব, বিভার্ব যদি হয় মেন ভার্ব, আই উইশের পরে বিভার্ব যদি হয় মেন ভার্ব, তাহলে সকল পার্সনের সাথে কি হবে? অয়ার। আয়ের সাথে অয়ার, ইউ এর সাথে অয়ার, হি এর সাথে অয়ার, সি এর সাথে অয়ার, দে এর সাথে অয়ার, সকল পার্সনের সাথে হবে অয়ার। এন্ড দেখেন এই প্রশ্নটা দেখেন 26, আরেকটা প্রশ্ন দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন কি হবে? 26 কি বলছে দেখেন, আন্ডারলাইন, এটা ফিক্স। উড হ্যাভ, দেখেন এই যে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, দেখছেন? দেখেন উড হ্যাভ প্লাস ভি3, খেয়াল করে দেখেন উড হ্যাভ প্লাস ভি3। তাহলে এটা কিন্তু আছে থার্ড কন্ডিশনাল, এখানে আছে ওয়াজ, ওয়াজ তাহলে কি হয়ে যাবে? এই যে দেখেন হ্যাড বিন হয়ে যাবে। এই যে সি নাম্বার অ্যান্সারটা, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন দেন, আমি যদি ওই পজিশন, তোমার পজিশনে থাকতাম, তাহলে আমি এটা কি করতাম না? এটা করতাম না। এন্ড ফাইনালি দ্য লাস্ট কোশ্চেন অফ টুডে, আজকের শেষ প্রশ্ন দেখেন 29 নম্বর প্রশ্ন। আই উইশ আছে, ইস রে, খেয়াল করে দেখেন, হ্যাঁ হয় না? আমি যদি চাকরিটাতে জয়েন করতাম, আমি যদি এই করতাম, আমি যদি এই করতাম, আমি যদি ওই করতাম, দেখেন মাথায় ঢুকছে কিনা ভাই বোনেরা? থ্যাংক ইউ শুভ। ইয়েস, সেকেন্ড কন্ডিশনালে যে কোনো পার্টি হতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট কন্ডিশনাল নিয়ে কথাবার্তা ছিল। এর বাইরে প্রশ্ন আসবে না, কন্ডিশনালে কনফার্ম একটা প্রশ্ন আপনারা প্রাইমারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি হচ্ছে আপনাদেরকে ডাবল ক্লাসের রুটিনটা কাল পরশু দিয়ে দিব ইনশাআল্লাহ। আর মডেল টেস্টও শুরু হবে কাল থেকে। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা থাকলে আপনাদের সাথে জুমে বলতে পারি, বাট ক্লাস ফর্মালি শেষ। হ্যাঁ ভাই এদিকে আসো তো, এদিকে আসো। লাইভ অফ করো, রেকর্ড অফ করে দাও। এবার কোনো কথা থাকলে বলি।